নমস্কার উপস্থিত বন্ধুরা, আপনারা শুনেছেন যে আজকের বিষয়, এই বিষয়টি আপনাদের জানার সুবিধার জন্য বলে দিই। এই বিষয়টি খুব পছন্দের বিষয়, আর এটাই আমার কাজের ভিত্তি। আমি যে দীর্ঘদিন ট্রায়াল অ্যান্ড এরারের ভিতর দিয়ে কাজ করছি, শ্রী অরবিন্দের যে চিন্তার উপর ভিত্তি করে ট্রায়াল অ্যান্ড এরার, তার এটা মূল উপজীব্য আমার কাছে, এবং এটা আমার কাছে চ্যালেঞ্জ। তো কিন্তু ঠিক এই বিষয়টি কখনো আলোচনায় আসেনি। এই বিষয়টি আলোচনায় আসাটা যে অত্যন্ত আজকের দিনে দরকার, সেটা প্রথম আমার ভাতৃপ্রতিম অধ্যাপক অম্লান লাহিড়ী আমাকে বলেন, এবং আমি ভীষণ আনন্দ বোধ করি যে এমন একটা বিষয়, এবং যে বিষয়টি নিয়ে নাড়াচড়া করা এবং মস্তিষ্কের মধ্যে একটা বিরাট আলোড়নের প্রয়োজন আজকে এসে পড়েছে। কারণ এইটা যদি আমরা না ভাবি, আমাদের সমস্ত চিন্তা শক্তি কনভেনশনাল হয়ে যাবে, প্রথাগত হয়ে যাবে, যেটা বারবার হয়েছে, এখানেও হচ্ছে। একটা মানুষের প্রবণতাই হচ্ছে সে একটা সেট রুলস ধরে চলা, সেটা খুব নিরাপদ, কমফর্ট জোন, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকা, সেখানে কোনো চ্যালেঞ্জ নেই, চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স নেই, একটা কমফর্ট সেফ জোনে চলা। এবং যেটা বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখি, সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রবণতা প্রবল, এবং শ্রী অরবিন্দ বলয়ের মধ্যেও, অন্তত আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তাই বলে। এবং কেন্দ্রগুলির যে ব্যক্তিগতভাবে আমার যে নিজস্ব অভিজ্ঞতা, অবশ্যই আমি নিজের উপর দায় নিচ্ছি, আমি এই মত সকলের উপর চাপিয়ে দিচ্ছি না, কিন্তু আমি যেভাবে দেখেছি আমি সেটাই বলছি। সুতরাং আমি অম্লানের কাছে কৃতজ্ঞ যে আমার ভাই অম্লান এই বিষয়টি দিয়েছেন। এবং আমি যেহেতু আজকে আগে বলছি, আমি প্রথমেই বলে নিই, আমার জায়গাটা পরিষ্কার করে নিই। এটা আমার খুব পছন্দের বিষয়, কিন্তু আমি এই নিয়ে যেটাকে বলে খুব একাডেমিক প্রিপারেশন, সেটা নেইনি। প্রথম আমার অসুবিধাটা হচ্ছে আমার বিপুল কাজের চাপ। সুতরাং আমি একাডেমিক প্রিপারেশন, হয়তো সে বইগুলো আছে, তথ্যগুলো আমার হাতের মধ্যে আছে, কিন্তু একটা জায়গায় এনে আপনাদেরকে সেটা বলা, সেটা একটা সময় সাপেক্ষ। সুতরাং সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি কালকে অনেক রাতেও বাড়ি ঢুকেছি, দীর্ঘ দূরত্বে গিয়েছিলাম, এবং আমি সেটা করব না, প্রথম থেকে ভেবেই রেখেছিলাম। আমি শুধু আমার অভিজ্ঞতাটা বলে যাব, যা কিছু বুঝেছি শ্রী অরবিন্দের আলোকে, মায়ের আলোকে। কিন্তু সে কাজটা অপেক্ষাকৃত আমার থেকে সক্ষমভাবে অম্লান করবেন। সুতরাং আমি আমার মতো করে, আমার ইন জেনারেল আমি আমার আলোচনাটা করি, এবং এখানে আলোচনার পরিসরটা অম্লানকে অনেক বেশি দেওয়া হবে। একটা জিনিস আপনারা শুনেছেন যে আজকের বিষয়ের নাম হচ্ছে থট প্রসেস, আওয়ার থট প্রসেস অ্যান্ড এজেন্সিস। এটাকে যদি খুব সহজ করে বাংলা করি, আক্ষরিক অর্থে না করে সহজ করে বাংলাটা সুবিধা বোঝার, ফ্রি রেন্ডারিং যেটাকে বলে, আমাদের চিন্তা প্রক্রিয়া এবং তার পিছনে প্রাতিষ্ঠানিক প্রভাবসমূহ। অর্থাৎ আমরা যা কিছু চিন্তা করি ছোটবেলা থেকেই, তার পিছনে অজস্র প্রভাব, পরতে পরতে তার প্রভাব, তার ইনফ্লুয়েন্স, তার ডমিনেশন। এবং সেই অর্থেই আমরা কেউই সাধারণত অধিকাংশভাবে ফ্রি থিঙ্কার্স নই। ফ্রি থিঙ্কার্স মানে যে সমস্ত জিনিসগুলো তা সে গ্রহণ করছে, তার উপর আসছে, কিন্তু সে একটা চালনি দিয়ে ছেকে ইম্পার্সোনালি, নৈর্ব্যক্তিকভাবে তার থেকে একটা সৃষ্টিশীল চিন্তা, যুগোপযোগী চিন্তা, ভবিষ্যতের দিকে পা ফেলার চিন্তা, যে ভাবনা মৌলিক, সেটাকে সে ব্যক্তিগতভাবে সে করছে। এটাই হচ্ছে বলা হয় মৌলিক চিন্তা। কিন্তু আমরা যদি নিজেদের দিকে তাকাই, আমাদের জীবনের শৈশব থেকে, দেখব সেটা অধিকাংশভাবেই করা হয় না, করার সুযোগ দেওয়া হয় না। পারিবারিক সূত্রে তার চাপ থাকে, প্রাতিষ্ঠানিক চাপ থাকে, আর যদিও বা কৈশোর থেকে যৌবনে উঠে কোনো একটা বিশেষ দর্শন বা মতবাদের দিকে আমার ঝোঁক থাকে, সেইখানে তাদের কেন্দ্র করে যে সমস্ত প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠান মানে চেতনে বা অবচেতনে ব্যাপটাইজ করার চেষ্টা করে। তাদের জিনিসটাই শ্রেষ্ঠ, তাদের জিনিসটাই একমাত্র, এ প্রবণতা পৃথিবীতে যুগে যুগে আজও চলেছে। এবং এর যে ভীষণ কি বিষময় ফল আমরা দেখছি, এবং সেটা আমি যতটা না করব, আমার করার সুযোগ আছে আমার মতো করে, কিন্তু আমি করব না, সেটা অম্লানের জন্য আমি ছেড়ে দেব। দেখুন, এই যে এজেন্ট কথাটা বলা হয়েছে, এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি।
অর্থাৎ যে একটা জিনিসকে কর্মে রূপান্তরিত করে, কর্মের মধ্য দিয়ে এজেন্ট, প্রতিনিধি। এখানে এজেন্সি কথাটা যে ব্যবহার করা হয়েছে এটা খুব বড় অর্থে, কিন্তু আমরা যদি জিনিসটাকে খুব ছোট করে আমাদের এই ক্ষুদ্র জীবন দিয়ে আমরা যদি শুরু করি, আরো বটমে চলে যাই, গোড়াতে, আমাদের যে বাইরের এজেন্টগুলো, বাইরের প্রতিষ্ঠানগুলো যেটা পরে আসে, বিপুলভাবে আসে, প্রতিদিন আসে টিভিতে, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, এবং প্রতিষ্ঠান, যে দল, ধর্মীয় প্রতিষ্ঠান, সেগুলোই হচ্ছে মূল একটা ভয়ানক ভূমিকা গ্রহণ করে আমাদের থট প্রসেসের জন্য। কিন্তু আমরা একটু ভিতরের দিকে যদি তাকাই, আমাদের ভিতরে এজেন্টরা বসে আছে। এজেন্টটা হচ্ছে একটা আমার মন, একটা এজেন্ট, একটা আমার প্রাণসত্তা, আমার একটা এজেন্ট, আর একটা আমার দেহসত্তা এজেন্ট। এবং এই যে তিনটি, আর একজন আছেন, তিনি হচ্ছেন আমার অন্তর্যামী চৈতন্যসত্তা, তিনিও এজেন্ট। তিনি কার এজেন্ট? সেই সর্বজ্ঞ, সেই সচ্চিদানন্দ, সেই সদ্বস্তু, সেই অমনিপোটেন্ট কনসাসনেসের, সেই যে সেলফ, যেখান থেকে সবকিছু সৃষ্টি, তার এক এজেন্ট আমার ভিতরে ক্যারি করে। হি ইজ এ ডেপুটি অফ এভলিউশন। সেটা আমার হচ্ছে অন্তরাত্মা, স্পেসিফিক্যালি চৈতন্যসত্তা। সেই এজেন্ট বসে আছে। এবং এই এজেন্টটির কথা আগে 2-4 মিনিট বলে নিই। এই এজেন্টটি এমন, যদি এই এজেন্টটিকে কাজ করতে দেওয়া হয়, কাজ করার জন্য অন্যান্য উপাদানগুলি, অন্যান্য এজেন্টগুলো তাকে যদি সাহায্য করে, সহযোগিতা করে, সম্মত হয়, তাহলে এই এজেন্ট কিন্তু কোনো যুক্তির ধার ধারে না, কোনো বিশ্লেষণের ধার ধারে না। কেন? এই এজেন্ট হচ্ছে সেই অমনিপোটেন্ট কনসাসনেসের, সেই সর্বজ্ঞ চেতনার, পরম চৈতন্যের প্রতিনিধি হয়ে আমার উপর বসে আছে। সে কিন্তু তৎক্ষণাৎ কানেক্ট করবে, সংযোগ করবে সেই ঊর্ধ্বতর সত্যের সাথে। কারণ তার কাজটাই হচ্ছে, ইজ আ ডেপুটি অফ এভলিউশন। কানেক্ট করতে পারলে সে তৎক্ষণাৎ একটা স্বয়ংক্রিয় উপলব্ধি, স্বয়ংক্রিয় বোধ, স্বয়ংক্রিয় চেতনা, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত সে ব্যক্ত করতে পারে। কারণ তার কাছে কোনো লজিক নেই, সে ডাইরেক্ট নলেজকে এক্সপ্রেস করতে পারে। দিস ইজ দ্য এজেন্ট। সেই এজেন্ট হচ্ছে অমনিপোটেন্ট কনসাসনেসের এজেন্ট, আমার ভিতরে আছে। কিন্তু মুশকিল হচ্ছে তার কাজ করার সুযোগ নেই। বস্তুত আমরা যেভাবে আমাদের গ্রোয়িং আপ হয়েছে, স্কুলিং হয়েছে, আর যেভাবে আমাদের শিক্ষা দীক্ষা হয়েছে, এমনকি ভক্ত মহলেও, এমনকি রাজনৈতিক মহলেও আমাদের যে শিক্ষা দীক্ষা হয়েছে, বাস্তব জগতে যখন আমরা কাজ করি, তখন আমাদের এই দীর্ঘদিনের পরতে পরতে যে প্রভাব এজেন্টগুলোর, সংস্কারগুলোর, সে এই যে এজেন্টের কথাটা বললাম, যে অমনিপোটেন্ট কনসাসনেসের সেই সচ্চিদানন্দের যিনি এজেন্ট বসে আছে, তার কাজের কোনো স্কোপ নেই। কেন? সে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, সে নিজেকে ব্যক্ত করতে পারে না। কেন? সে কন্ডিশনড। তার যে অর্থাৎ সেই আমাদের যে প্রাণ, মন, প্রাণ, দেহ, যে বিপুল প্রভাবের দ্বারা প্রভাবান্বিত, যে সংস্কারাচ্ছন্ন, তার এত দাপট, তার এত সক্রিয়তা জাগ্রত জীবনে, এবং সেগুলো ইউটিলিটেরিয়ান, উপযোগিতামূলক, অর্থাৎ কি করে কার্যসিদ্ধি করবে, কি করে এই যা কিছু দেখছে চোখ মেলে ইন্দ্রিয় দিয়ে, সেটার উপরই জাজমেন্ট নিয়ে সে কাজটাকে সফল। এই কাজ মানে হচ্ছে একটা ব্যবহারিক সাফল্য, ব্যবহারিক সাফল্য, দীর্ঘ লং টার্ম যে ভিশন সেটার নেই। এবং এই এজেন্ট, মন, প্রাণ, দেহ এত সক্রিয়, এত দাপট, যে ভিতরের যে এজেন্ট আছে সে নিজেকে প্রকাশ করতে পারে না, তাকে দাবিয়ে রাখে, তার উপর বিপুল প্রভাব। ফলে তার আর যে ইনস্ট্যান্ট নলেজ, ইনস্ট্যান্ট যে ইনটুইশন, ইনস্ট্যান্ট যে কারেক্ট জাজমেন্ট, সেটা দিতে পারে না। কেন? দেবে কার মাধ্যমে? সে দেবে হয় আমার আবেগের মাধ্যমে, অর্থাৎ ফিলিং, ইমোশন। আমার ক্রিয়েটিভিটি, ইমোশনের ক্রিয়েটিভিটি হচ্ছে সঙ্গীত, শিল্পকলা, সাহিত্য, এগুলোর মধ্যে ইমোশনাল এক্সপ্রেশন তার মধ্যে হয়। হ্যাঁ, ভাস্কর্য, যেটা আমার 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 প্রাণসত্তার। সে যখন দিতে যাইবে, তখন তো যে আমার যে পিওর, আমার যে ইমোশন, ভাইটাল বিং, সে তো প্রস্তুত নয় যে যে আমার ভিতরে যে এজেন্ট বসে আছে তাকে সে এক্সপ্রেস করতে যাবে। সে তখন নিজে খুব প্রতিস্পর্ধী, নিজে খুব ডমিনেটিং,
ফলে যদি কোনো জিদের ভিতরে আমার একটা উপলব্ধি হয়, কোনো একটা ঘটনা, আমি যখনই তাকে প্রকাশ করতে যাব, সেটা যে চ্যানেলের মধ্যে দিয়ে হবে সেটা ডিস্টরশন হচ্ছে। অর্থাৎ আমার এখানে চ্যানেলটা হচ্ছে আমার ভাইটাল, অর্থাৎ আমার ওই পুরনো আবেগ, পুরনো সংস্কার, পুরনো আসক্তি, পুরনো আকাঙ্ক্ষা ডিস্টরশন হয়। অর্থাৎ সে নিজেকে সমহিমায় সেই যে এজেন্ট বসে আছে সে ব্যক্ত করতে পারে না। একটা 220 ভোল্টের কারেন্ট ওয়্যারিং দিয়ে যাচ্ছে, আপনি যদি একটা ছোট ডিম লাইট জ্বালান, আধারটা এত অনুপযুক্ত, এত ক্ষীণ, এত ফেবল যে 220 ভোল্টের যা ফুল ক্যাপাসিটি, ওই আলোটা কিন্তু ওইটুকুর বেশি কিছুতেই সে এক্সপ্রেস করতে পারে না। হোয়ারাস যদি আপনি একটা এলইডি 15 অ্যাম্পসের একটা 15 ভোল্টের যদি একটা ল্যাম্প জ্বালান, সেটা আপনার একটা বড় ঘর 20x15 কি 20x20 ঘরটাকে আলো করে দেবে, এখন যে এলইডি ক্যাপাসিটি। তার মানে কি, সোর্সটা ঠিক আছে, কিন্তু কার ভিতর দিয়ে সে এক্সপ্রেস করছে সে কিরকম তার উপর নির্ভর করছে। তা আমাদের অবস্থা হচ্ছে তাই, আমরা এত সংস্কারাচ্ছন্ন, এত আমরা কনফাইন্ড আমাদের নিজস্ব বোধ বুদ্ধি, নিজস্ব সংস্কার দিয়ে, যতই রিয়ালাইজেশন হোক, একটা রিয়ালাইজেশনকে যখন এক্সপোজ করে থ্রু ইমোশন, সে তখন ডিস্টর্টেড হচ্ছে। তা আমার এজেন্ট হচ্ছে ভাইটাল, ভাইটাল যদি এনলেন্টেড না হয়, তার মধ্যে দিয়ে ডিস্টরশন হবে তার ইমোশনাল ফিলিং গুলো। ঠিক তেমনি আমার মন যদি সমস্ত জ্ঞান আহরণ করা সত্ত্বেও বিপুল জ্ঞান, সে মন যদি নির্ভার না হয়, নির্মোহ না হয়, নৈর্বক্তিক না হয়, তার মনের উপর যদি ছাপ থাকে, সে হিন্দু, সে বৈদ্য, সে কাশ্যপ গোত্র, কি সে বাঙালি, কি সে উড়িয়া, এই ছাপ যদি তার অভ্যাসগত ভাবে থাকে, সে কার্যত সে মুখে অনেক কথা বললেও, আন্তর্জাতিকতার কথা বললেও, দেশাত্মবোধের কথা বললেও, কার্যত সে যখন অ্যাক্ট করছে দৈনন্দিন জীবনে বা প্রাতিষ্ঠানিক জীবনে বা রাজনৈতিক জীবনে, তার কিন্তু ঘুরে ফিরে ওই ব্যবহারিক সংস্কার, ব্যবহারিক সাফল্যের জন্য তার মনের মধ্যে এই যে সংকীর্ণতার ছাপ, তার যে প্রাদেশিকতার ছাপ, তার সম্প্রদায়ের ছাপ, সেটা এসে কিন্তু সক্রিয় হচ্ছে। তখন থিওরিটা কিন্তু ব্যাকে চলে গেছে, পর্দার পিছনে থিওরিটা তখন অ্যাক্টিভিটিস এর মধ্যে নেই, এবং তখন মন ডিস্টর্ট করবে তার কার্যসিদ্ধির জন্য, সে যত বড় পণ্ডিতই হোক না কেন। তাহলে মন এজেন্ট এ যদি নির্মোহ না হয়, নৈর্বক্তিক না হয়, সে একটা যদি ট্রু জাজ না হয়, সে করবে কি, সেটাকে ডিস্টর্ট করবে, এবং সে তার অতীতের যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞানের ছোপ দিয়ে সে সবকিছুকে ব্যক্ত করবে। শ্রী অরবিন্দ বলছেন না, প্রতিদিন নিত্য নতুন শাস্ত্র জন্ম নিচ্ছে আমাদের ভিতর থেকে, যা সেই চেতনা আছে, অর্থাৎ আমাদের অন্তর্জ্ঞান থেকে নিত্য নতুন শাস্ত্র। অতীতের শাস্ত্র হয়েছিল একটা কালের প্রেক্ষিতে, একটা সময় প্রেক্ষিতে, যুগের প্রেক্ষিতে। সেই সময় শাস্ত্রগুলো যারা প্রবক্তা, তারা সেই সময়কার। কিন্তু আমরা যদি সেই জিনিসটাকে যদি আজকের কালের প্রেক্ষিতে, আজকের যুগের প্রেক্ষিতে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, এটা আবার একটা ধর্ম, রিলিজিয়ানিজম। সেটা রাজনীতিও একটা রিলিজিয়ানিজমে পরিণত, কিন্তু সেটাও একটা শাস্ত্র হয়ে যাবে, অনর শাস্ত্র। প্রতি মুহূর্তে কিন্তু আমরা এই করছি, আমরা প্রতিষ্ঠানের ভিতর দিয়ে। শ্রী অরবিন্দ ইহা বলিয়াছেন, শ্রী অরবিন্দ উহা বলিয়াছেন, মা ইহা বলিয়াছেন। মা এক জায়গায় লিখছেন, ডোন্ট কোট মি এগেনস্ট মি। আমি একই ঘটনা দুজনের ক্ষেত্রে দুরকম নিদান দিয়েছি, কেন দুজনের সাইকোলজিক্যাল অবস্থা আলাদা, দুজনের মনস্তাত্ত্বিক অবস্থা আলাদা, দুজনের প্রকৃতি আলাদা। একটা ঘটনায় দুজনের ক্ষেত্রে দুরকম। আমরা কিন্তু এগুলো ডিস্টিং করতে পারি না, আমরা সব এক ছাঁচে ফেলি। সুতরাং এইখান থেকে যতক্ষণ না পর্যন্ত আমার যে নিজের ভিতরে যে এজেন্ট আছে, আমার মন, আমার প্রাণ, আমার দেহের প্রচুর বদভ্যাস আছে, কুসংস্কার আছে, কতগুলো পারিবারিক সূত্রে জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, জেনেটিক কন্টিনিউটি আছে, জেনেটিক ইনহেরিটেন্স আছে, ডিএনএ গত একটা ইনহেরিটেন্স আছে, সেই ডিএনএ গত জেনেটিক ইনহেরিটেন্সকে যদি আমি কনসাসনেস দিয়ে চেঞ্জ করতে না পারি, একটা কনস্ট্যান্ট প্রোগ্রেসিভ কনসাসনেস দিয়ে, তাহলে কিন্তু ওই দেহগত চেতনাও কিন্তু একটা পুরনো এজেন্ট, সংস্কারাচ্ছন্ন এজেন্ট হিসাবে আমার পিওর ফিলিংটাকে সে ডিস্টর্ট করবে তার কাজের মধ্যে। কেন, এবং ডিএনএ কে, জেনেটিক ইনফ্লুয়েন্স কে যে কনসাসনেস দিয়ে পাল্টানো যায়, বদলানো যায়, সেটা আজকে বিজ্ঞান স্বীকৃত।
সেটা বিজ্ঞান স্বীকৃত। তো সেটা বিজ্ঞান স্বীকৃত যে আমি আমার যে জেনেটিক ইনফ্লুয়েন্স, আমার যে জিনগত ধারাবাহিকতা ইনহেরিটেন্স, সেটাকে যদি কনসিয়াসনেস দিয়ে জেনেটিক ক্যারেক্টার চেঞ্জ করা যায়, এটা আজকে বিজ্ঞানী নিয়ে প্রচুর কাজ করেছে। সুতরাং দেহ যে এজেন্ট, তার যে বংশ পরম্পরায় যে সংস্কারকে এনেছে, সেই যখন একটা পিওর রিয়ালাইজেশন হচ্ছে, একটা বুদ্ধি, একটা তার অনুভূতি হচ্ছে, ইনটুইটিভ যে রিয়ালাইজেশন, সেটাকে যখন দেহ তার কাজের মধ্য দিয়ে এক্সপ্রেস করবে, তার হ্যাবিটসের মধ্যে, সেই জেনেটিক ইনফ্লুয়েন্সটাকে সে কিন্তু রিভার্স করে দিতে পারে, রিক্রিয়েট করতে পারে তার কনসাসনেস দিয়ে। কিন্তু সেটা যদি না করি, নিজের কমফোর্ট জন্য যদি থাকতে চাই, যদি নিজেকে ভেঙে নতুন করে গড়তে না চাই, তাহলে কিন্তু ওই দেহের বদভ্যাসগুলো, পারিবারিক সূত্রে পাওয়া, অভ্যাসগত সূত্রে পাওয়া, হ্যাঁ, রং স্কুলিং যে হয়েছে আমার, সেই সূত্রে যেটা মজ্জায় মজ্জায় গড়ে উঠেছে, সে তখন ওটাকে ডিস্টার্ব করবে। সুতরাং আমার ভিতরে তো এজেন্ট রয়েছে, আমার মন একটা এজেন্ট, আমার প্রাণ একটা এজেন্ট, আমার একটা দেহ একটা এজেন্ট। সেই এজেন্টগুলো ইনফ্লুয়েন্স করছে আমার যে অমনিপোটেন্ট কনসাসনেসের যে এজেন্ট, আমার সাইকিক, আমার অন্তরাত্মা বসে আছে, সেইটার ফ্রি এক্সপ্রেশন, ফ্রি ওয়ার্কিং করতে দিচ্ছে না। কেন? তারা হচ্ছে সমস্ত, আমি যদি বলি প্রতিক্রিয়াশীল শক্তি, বিরুদ্ধ শক্তি হয়ে কাজ করছে, আমি বুঝি আর না বুঝি। তারা কিন্তু সেই পুরনো চিন্তার দাসত্ব করছে, পুরনো ধারণার, এবং সেটা কিন্তু প্রথম এজেন্সি হিসাবে এরা কাজ করে। সুতরাং এই এজেন্টদেরকে যদি এনলাইটেন করতে হয়, এই এজেন্টদেরও একটা ট্রেনিং আছে, একটা অনুশীলন আছে। সেটা শ্রী অরবিন্দ তার সমগ্র শিক্ষা প্রণালীর মধ্যে সেগুলোকে ব্যক্ত করেছেন। এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন, মা তার ইন্টিগ্রাল এডুকেশনের মধ্যে, শ্রী অরবিন্দ লেটার্স অ্যান্ড যোগের ভিতরে পরতে পরতে সেইগুলো নিয়ে কয়েক হাজার চিঠি লিখেছেন, হ্যাঁ, রাত জেগে জেগে, যে কেন এই ডিস্টর্শন থেকে, এই পারভার্সন থেকে, এই আদিম সংস্কার থেকে, এই পরম্পরাগত সংস্কার থেকে নিজেকে প্রতি মুহূর্তে ইভলভ করা, প্রোগ্রেস করা। And that is the art of living. এবং এটা যদি করতে না পারি, তাহলে কিন্তু আমি যে এজেন্টগুলোকে ক্যারি করছি, বা যে এজেন্টগুলোকে কেন্দ্র করে আমার জীবন, সেই এজেন্টগুলো কিন্তু আমাকে কিন্তু কিছুতেই যে নতুন একটা সত্য, নতুন একটা পরিস্থিতি, নতুন একটা জিনিসকে যে প্রতিষ্ঠা করতে হবে, এক্সিকিউট করতে হবে, প্রয়োগ করতে হবে, সেটা ব্যক্তিগত জীবনে, সংসার জীবনে, কেন্দ্রগত জীবনে, এখানে ক্রিয়েটিভিটি হচ্ছে আমাদের জীবনের মূল সূত্র, মূল সুর। যদি ক্রিয়েটিভ না হতে পারি, মা বলছেন ক্লিনিক্যালি একটা মানুষের ডেথ নেই, কিন্তু বস্তুতপক্ষে সাইকোলজিক্যালি হি ইজ ডেড। তার ভিতরে যদি ক্রিয়েটিভিটি না থাকে, তার ভিতরে যদি প্রধান, সেটা মা বলছেন বহু জীবন্ত মানুষকে দেখেছি, বহু জীবন্ত মানুষ, তারা বস্তুতপক্ষে মৃত, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি নেই। ক্রিয়েটিভিটি মানে তাদের ইনসিগনিফিকেন্ট কাজ, বাড়ির প্রত্যেকটা কাজ, সেটাও একটা ক্রিয়েটিভ, নতুন নতুন ক্রিয়েটিভ। আর বড় স্পেয়ারে গেলে সামথিং ইট শুড বি ক্রিয়েটিভ, মোর ক্রিয়েটিভ। কিন্তু যদি কেন্দ্রগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যদি থোরবড়ি খেলা, খাওয়া বৈতর করি, ওই দর্শনের দিনের ধ্যান, ওই দর্শনের দিনের প্রেয়ার, ওই দর্শনের দিনের তীর্থস্থানে যাওয়া, সেই মাঝে বলেছেন সেই সমাধির সেই ব্যালকনির উপরের দিকে, উপর থেকে নিচের দিকে তাকিয়ে, শ্রী অরবিন্দ সমাধির দিকে তাকিয়ে যে আবার একটা ধর্ম হচ্ছে, সেটা কি আমাদের যথেষ্ট বুঝিয়ে দেয় না? আবার ধর্ম, ধর্ম মানে একটা অনর একটা কিছু, সেই সিস্টেমের বাইরে না যাওয়া, সেই ফ্রেমের বাইরে না যাওয়া। আর এই ফ্রেমে থাকাটাই আমরা, এই ফ্রেমের বাইরেই যারা যেতে চায়, বাকিরা বলে গেল 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 গেল, চিরকাল এটা হয়েছে। সেটা শ্রী অরবিন্দ সম্বন্ধে মায়ের একটা মেসেজ আছে, যেটা ভিডিও, মায়ের অডিও শুনি, যে শ্রী অরবিন্দ এসেছেন একটা নতুন সত্যকে প্রতিষ্ঠা করতে। যেমন অতীতের অবতাররা সেই সমকালীন পরিস্থিতিতে চরম বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, আজও শ্রী অরবিন্দ সেই বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। কেন? যুগ মানুষের অভ্যস্ত চেতনা তাকে গ্রহণ করবার জন্য উপযুক্ত নয়, সক্ষম নয়, যেটাকে শ্রী অরবিন্দ বারিনের চিঠিতে বলেছেন থিঙ্কিং ফোবিয়া, চিন্তা শক্তির দীনতা। চিন্তা শক্তির দীনতা মানে আমি লাইফ ডিভাইনের অধ্যায় বা অধ্যায় ব্যাখ্যা করতে পারি, আমি ওভারভিউ অফ লাইফ ডিভাইন যেটা এখানে করেছি সেটা আরো একবার করতে পারি, আমি সিনথিস অফ যোগ নিয়ে আলোচনা করতে পারি, আমি ক্যান্টো ওয়াইজ প্রত্যেকটা জিনিসকে সামারাইজ করতে পারি। It is not at all a big thing
সেটা একাডেমিক একটু এক্সেলেন্স থাকলে, একটু বুদ্ধিগত উৎকর্ষতা, সেটা বুদ্ধি দিয়ে করা যায়। কিন্তু যেটা করতে পারি না সেটা এটা কি করে ক্রিয়েটিভ জায়গায় একটা নতুন উপলব্ধির দিকে, নতুন প্রয়োগের দিকে, যে এভলিউশন এভলভ করছে সেই দিকে এগুলোকে আমি প্রয়োগ করতে পারি, এক্সিকিউট করতে পারি, ব্যাখ্যা করতে পারি, সেগুলোকে রিলেট করতে পারি। এবং সেটা যদি না করতে পারি সেটা বাই দি বুক হয়ে যায়। ইংরেজিতে একটা শব্দবন্ধ আছে, বাই দি বুক, অর্থাৎ বিধিশাস্ত্র অনুযায়ী চলা। এবং সেটা চলা অফুরন সুযোগ রয়েছে, যখন যেটা আমরা আজকে দেখছি ভার্চুয়াল মিডিয়াতে অফুরন্ত হচ্ছে। এবং সেটা কোনোটাই খারাপ নয় যে এত অফুরান আলোচনা হচ্ছে ভার্চুয়াল মিডিয়াতে, কিন্তু আমাদের সমস্যা রয়ে গেছে গোড়াতে। আমরা এই আলোচনাগুলোকে যখন একটা ছোট্ট কার্য প্রণালীর মধ্যে যখন করতে যাই, তখন যে চ্যালেঞ্জ নিতে হয়, যে দূরদৃষ্টিতা থাকতে হয়, যে এক্সপেরিমেন্ট করার জন্য সেই যে নির্মমতা থাকতে হয়, নৈর্ব্যক্তিকতা থাকতে হয়, সেটা আমরা নিতে পারি না। সেখানে আমাদের সেই প্রকৃতি সচেতনভাবে অচেতনভাবে আমাদেরকে কিন্তু আবদ্ধ করে রাখে, সেখানে সহযোগিতা করে না সেখানে। এবং এটা কিন্তু একটা বিরাট সমস্যা আজকে, মানে এটা একটা প্রধান সমস্যা আজকে আমাদের জীবনে। সেটা শ্রী অরবিন্দ বলয় তো বটে, শ্রী অরবিন্দ বলয়ের বাইরে সর্বত্র রাজনৈতিক প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানে, যে কেন আজকের যে ক্রাইসিস, এটা কিন্তু কোনো ধর্মের ক্রাইসিস নয়, কোনো মন্দির মসজিদের ক্রাইসিস নয়, কোনো মত। আজকে হচ্ছে একটা যুবসন্ধির ক্রাইসিস, একটা ভিন্নতর চেতনা, একটা ভিন্নতর শৈলী, একটা ভিন্নতর আঙ্গিক রিক্রিয়েট করে, রিমোল্ড করে সে নিজেকে এক্সপ্রেস করতে চাইছে, যেখানে একটা নতুন প্রজাতি আসবে। নতুন প্রজাতি আসার আগে কতগুলো ইন্টারমিডিয়ারি প্রসেসের ভিতর দিয়ে তাকে যেতে হবে, তার সাইকোলজিক্যাল, তার ম্যাটেরিয়াল, তার এক্সপেরিমেন্টাল প্রসেস। সেটা কোনোটাই শুধু সাইকোলজিক্যাল নয়, তাকে ম্যাটেরিয়ালি তাকে সেটাকে অ্যাচিভ করতে হবে। ইট ইজ এ টোটাল অল ইনক্লুসিভ প্রসেস। সেটার মধ্য দিয়ে যদি না যেতে পারি, আমরা কিন্তু এই পরিবর্তনটাকে জ্ঞানত বা অজ্ঞানত কিন্তু আমরা অবস্ট্রাক্ট করছি, বাধা দিচ্ছি, পুল করছি। এবং যে পুলিংটা মা বৃহৎ জনসমষ্টির ক্ষেত্রে তো বলেছেনই, একদম আমাদের বলয়ের সম্বন্ধে বলেছেন, তার খুব আন্তরিক কথাবার্তা যেগুলো ছাপা হয়েছে। সুতরাং এটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট অ্যালার্মিং। তো সুতরাং আমরা ফ্রি, শ্রী অরবিন্দের একটা আর্টিকেল আছে, আমি বললাম না আমার প্রস্তুতির সময় নেই, এত আমি কাজের মধ্যে আছি। শ্রী অরবিন্দের একটা লেখা আছে অরিজিনালিটি অফ থিঙ্কিং, পড়ে দেখবেন। আপনারা যদি গুগলে যান, টাইপ করবেন দি অরিজিনালিটি অফ থিঙ্কিং বাই শ্রী অরবিন্দ, পুরো পিসটা পেয়ে যাবেন। যারা নেট ব্যবহার করতে, নেট স্যাভি, যারা টেক স্যাভি, তারা হাতের মোবাইলের মধ্যেই পড়তে পারবেন। দেখবেন শ্রী অরবিন্দ কি লিখেছেন, কি নির্মম ভাবে বলেছেন, কি গভীর সত্যকে তিনি তুলে ধরেছেন, যে আমাদের অরিজিনালিটি অফ থিঙ্কিং কোথায়, আমাদের থিঙ্কিং ফোবিয়া, আমাদের চিন্তা শক্তির দীনতা। আমরা না পারি একটা সত্যিকারী সৃষ্টিশীল, একটা খুব শুরুতেই ক্রিয়েটিভ একটা শিক্ষার মডেল করতে, না পারি আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটার মধ্যে একটা নতুন আঙ্গিক আনতে, যেটাকে বলে ডিভাইন কমার্স, খুব ছোট্ট করে। না পারি আমাদের পারিবারিক সম্পর্কের মধ্যে একটা নতুন একটা আঙ্গিক তৈরি করতে, না পারি একটা কমিউনিটি লিভিং এর মধ্যে একটা নতুন, সেই কমিউনিটি লিভিং করি, সেই পুরনো সমস্যাগুলো এসে যায়। প্রচুর পুরনো কয়েকটা কমিউনিটি দেখেছি আমাদের বলয়ে, কি সমস্যা আমি নাম উল্লেখ করবো না। তার মানে কি, আমরা ইন্ডিভিজুয়ালি যদিও বা কেউ করছি, একটা লিমিটেড সংখ্যায় কালেকটিভলি সেই কারা করছি না, ফলে ইন্ডিভিজুয়ালের সাথে কালেকটিভের সংঘর্ষ, ফলে ডমিনেশনটা কালেকটিভ পাওয়ারের বেশি, সে একটা জিনিসকে এক্সপ্রেস করতে দিচ্ছে না। আমার এজেন্টটা মন প্রাণ দেহ, আমার সাইকি হচ্ছে আমার পিওর এজেন্ট, তারা সংখ্যায় এবং শক্তিতে শক্তিশালী, তারা সাইকিকের যে তার যে অরিজিনালিটি অফ থিঙ্কিং, তার যে ইন্টুইশন, সেটাকে এক্সপ্রেস করতে দিচ্ছে না আমার এজেন্ট। তাহলে আমার এজেন্টগুলোকে তো আগে ঠিক করতে হবে, সেই এজেন্সিগুলোকে এনলাইটেন করতে হবে, সেই এজেন্সিগুলোর স্কুলিং দরকার। আর বাইরের এজেন্সিগুলো, যেটা অম্লান বলবে, যেটা ক্রাইসিস অফ সিভিলাইজেশন হার্ডিংটন আলোচনা করেছেন, একটা অদ্ভুত বই আমার নিজের পড়া, অম্লান সেটার উপর খানিকটা তিনি আলোচনা করবেন, যেহেতু আজকে অম্লানের স্কোপটা বেশি। সুতরাং সেখানে তিনি দেখিয়েছে যে সভ্যতার সংকটের আসল জায়গাটা কোথায়। সব সময় এই কিছু মানুষ আছি আমরা, একটা বড় সংখ্যক, সেটা ভক্তমহলের বাইরে, যে আমরা সবকিছুকে শাস্ত্র করে ফেলি, সবকিছুকে ইহা বলিয়াছেন উহা বলেন নাই, ইহা বলিয়াছেন একটা কালের প্রেক্ষিতে, আর উহা বলেন নাই সেটা যে আজকের কালটা তো তিনি মেটেরিয়ালি ফিজিক্যালি দেখেনি। তা আজকের কালটা বুঝতে হলে তার চেতনাটাকে আত্মগত করতে হবে, আত্মসাৎ করতে হবে, হজম করতে হবে। তার চেতনাটাকে হজম করতে, আত্মসাৎ করতে পারলে তিনি কি বলতেন তার চেতনা দিয়ে তখন নতুন যুগটাকে বোঝা যাবে।
এবং সবসময় সেটা ক্রিয়েটিভের সমস্যা হচ্ছে একটা বিপুল জনসমষ্টি, ভক্ত সমষ্টি, সমস্ত ধর্মের মধ্যে, সমস্ত প্রতিষ্ঠানের সমস্ত মধ্যে সেটা একটা রেজিস্ট্যান্স দেয়, এবং সেটা আজকে একটা মানে ভীষণ একটা সমস্যা আজকে আমাদের কাছে। এবং এইখান থেকে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সেই সাধনা বলি, ট্রেনিং বলি, প্র্যাকটিস বলি আমাদের করতে হবে। আমাকে আমার থেকে মুক্ত হতে হবে। আমি একটা সরকারের একটা পলিসিকে, ধরুন কথার কথা, একটা সরকারের একটা পলিসিকে সমর্থন করছি। সরকার মানে একটা দলের, গণতন্ত্রের একটা দলের মেজরিটি, যদিও মেজরিটি কথাটা ভুল, কেন টোটাল পার্সেন্টেজ অফ ভোটের যে সংখ্যাটা পেয়ে একটা সরকার করে, বাকি যে ভোটগুলো অন্যান্য দলগুলো পেরেছে সেই পার্সেন্টেজের সেই নিরিখে দেখলে, কাউন্টিং অফ ভোটে দেখলে সবসময় সংখ্যালঘিষ্ঠের সরকারি জনসংখ্যার নিরিখে, ভোটারের নিরিখে। কিন্তু তবুও যখন যে সিস্টেম আছে, তখন সরকার তখন একটা দেশের প্রতিনিধি, যদিও সে দলের দ্বারা নির্বাচিত। সরকার অনেক ভুল নীতি করছে, অনেক ভুল নীতি তার প্রয়োগ আছে, কিন্তু সরকার যখন একটা মেজর পলিসি নিচ্ছে ফর ন্যাশনাল ইন্টারেস্ট, আমি সেটাকে দেখব পুরনো সংস্কারের প্রভাবে। তখন আমি বিজেপি না, কংগ্রেস না, তৃণমূল নয়, কোনো দলিত গ্রুপ না, আমরা এই যে কম্পার্টমেন্টালাইজ করি, নিজেকে বিজেপি হিসেবে প্রজেক্ট করি, কি তৃণমূল হিসেবে, কংগ্রেস, অবচেতনে আমার পরিবারের লোক কংগ্রেস ঘরানার ছিল, ঠিক অবচেতন থেকে কংগ্রেস ঘরানার ছাপটা চলে আসছে। আমি স্বীকার করছি, একটা দেশের সরকার এনলাইটেন জনসমষ্টির প্রতিনিধি নয়, সে প্লেটোর কথা যে গণচেতনার প্রতিনিধি হচ্ছে সরকার। কিন্তু সরকারের একটা মেজর পলিসি, সরকার অনেক ভুল করেছে, কিন্তু গ্র্যান্ড লাইনটাকে, গ্র্যান্ড লাইন, শ্রী অরবিন্দ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচারে একটা কথা বলছেন, যে মানুষ কিন্তু ইকোনমিক বিং নয়, মানুষ একটা ক্রিয়েটিভ সৃষ্টি, একটা স্পিরিচুয়াল বিং, তার একটা নান্দনিক সত্তা আছে, এবং মানুষের সৃষ্টি, সভ্যতার সৃষ্টি হচ্ছে সেটাকে ফুলফিলমেন্ট। সেইখানে তার প্রথম জোরটা হচ্ছে মানুষের সেই অ্যাস্থেটিক বিংটার কি করে এভলভ হয়, এবং তার জন্য অন্যগুলো, ইকোনমি, কমার্স হচ্ছে সাপোর্ট সিস্টেম। ইকোনমিক্যালি একটা সরকার অনেক ভুল নীতি নিয়েছে, সেটা নিলাম, কিন্তু গ্র্যান্ড লাইনটা, সেটাকে সে নতুন করে তৈরি করতে যাচ্ছে, একটা বিপুল রেজিস্ট্যান্স আছে। আমার দূরবর্তী ভিশন থাকবে যে গ্র্যান্ড লাইনটা ঠিক আছে, সেটা ক্ষেত্রে অনেক ভুল হবে, সরকার ভুল করবে, সরকারের তলে যে সমস্ত মেশিনারি আছে তারা ভুল করবে, তারা তো পুরোনো দিনের লোক, কিন্তু গ্র্যান্ড লাইনটাকে বুঝতে হবে যে গ্র্যান্ড লাইনটা ঠিক আছে, এক্সিকিউশনটা ভুল। তাহলে আমি সাপোর্ট করব গ্র্যান্ড লাইনটাকে, গ্র্যান্ড ন্যারেটিভটাকে, তার যে সাপোর্টিং যে টুলস গুলো সেগুলোকে আমি সমর্থন করছি না, কিন্তু আমি বলছি গ্র্যান্ড ন্যারেটিভটা ঠিক আছে। এই গ্র্যান্ড ন্যারেটিভ সিলেকশনের ক্ষেত্রে আমরা যারা শ্রী অরবিন্দকে বুঝি তারা কিন্তু অনেক সময় ভুল করি। ইমপ্লিমেন্টেশন কখনোই ঠিক হবে না যতক্ষণ না সেই সমাজ না আসছে, এবং এই ট্রায়াল এর মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং একটা ইস্যুকে সমর্থন করা মানে বাকি সমস্ত জিনিসটাকে সমর্থন করা, এইরকম যেন না থাকে। আমাদের নিজের খোলস থেকে বেরোতে হবে। আমি কোনো দলের অন্তর্ভুক্ত নয়, কোনো মতের অন্তর্ভুক্ত নয়, কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। আই বিলংস টু দ্য ডিভাইন, মা যেটা বলছেন, বিলংস টু দ্য ডিভাইন মানে হচ্ছে একটা সার্বিক সর্বগ্রাহী চেতনার প্রতিনিধি আমি, সেই নিরিখে বিচার করতে হবে। সাময়িকভাবে একটা জিনিস যদি ব্যবহারিকভাবে প্রয়োগ করতে হয়, সেটা ভবিষ্যৎকালের নিরিখে হয়তো সর্বৈব ঠিক না, কিন্তু ইন্টারমিডিয়েট স্টেপ হিসাবে এটা ঠিক, অন্তত এইটুকু বোঝার মতো দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সুতরাং আমাদের বুঝতে হবে যে আমাদের থিঙ্কিং প্রসেস, আমাদের ইনফ্লুয়েন্স বাই দ্য এজেন্সিস, প্রতিষ্ঠান সমূহ। আর এখানে প্রতিষ্ঠান মানে হচ্ছে একেবারে ফ্রম নিয়ার থেকে, যদি ধরি নিয়ার মানে হচ্ছে আমার মন, আমার প্রাণ, আমার দেহ, যে আমার সাইকিকের যে ইনটুইশন, সাইকিকের যে নলেজ এক্সপ্রেস করতে ইচ্ছা, তার ইনফ্লুয়েন্স রয়েছে মন প্রাণ দেহের, সে ডিস্টর্টেড হচ্ছে। আর বিরাট ক্ষেত্রে এজেন্সিদের তো ইনফ্লুয়েন্স চোখে প্রতিদিন দেখতে পাচ্ছি, পেড মিডিয়া বলে যে বহুল কথাটি পরিচিত, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আর প্রতিষ্ঠান সমূহ খাইয়ে দিচ্ছে সবকিছু, আর ভার্চুয়াল মিডিয়াতে। কিন্তু সেখান থেকে নিজেকে সিনথেসিস করতে হবে রাজহাঁসের মতো, দুধটা খেয়ে জলটাকে এবং এটা একটা দীর্ঘদিনের অনুশীলন। তার জন্য ভালো মন্দের ঊর্ধ্বে হতে হবে, ভালো এবং মন্দবোধের প্রতিক্রিয়াহীন হতে হবে, যে ভালো শুনলে উৎফুল্ল আর খারাপ দেখলে একদম বিমর্ষ। এই জায়গার থেকে যদি একটা ভারসাম্যতে আমি উঠতে না পারি, একটা স্থিতিশীল চেতনার মধ্যে, যেটা আলটিমেটলি পরিভাষায় বলে, শাস্ত্রের পরিভাষায় স্থিতপ্রজ্ঞ, যার ভালোতেও কোনো প্রতিক্রিয়া নেই, মন্দতেও কোনোটাতেই সে হেলে পড়ে না, এমন যে মানুষ, সেই কারেক্ট জাজমেন্ট দিতে পারবে। সুতরাং আমাদের এটা বুঝতে হবে
যে আমাদের এই অনুশীলন মাস্ট। আমরা হাজার হাজার দিন ক্লাস শুনলেও কিছু হবে না। আমাকে প্রতিদিন এই ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে আমি প্রতিদিনে নিজেকে কিভাবে এক্সপ্রেস করছি, আমার ট্রেনিং কিভাবে হচ্ছে, আমার অনুশীলন কিভাবে হচ্ছে। কারণ এজেন্টরা কিন্তু একেবারে অতন্দ্র প্রহরীর মতো আমাকে ইনফ্লুয়েন্স করার জন্য সদাব্যস্ত, ভিতরের এজেন্ট এবং বাইরের এজেন্সিগুলো। এটা আমাদের বুঝতে। নমস্কার আপনাদের কাছে। আজকে এইটুক সময় আমার সামান্য অভিজ্ঞতা, বাকি আমার ভাতৃপ্রতিম অধ্যাপক অম্লান লাহিড়ী বলবেন। আমি অম্লানের জন্য আমি তাকে এই সুযোগ করে দিতে চাই যে অম্লান এবার বলুন।